ওয়েলকাম টু পিক্সেল টু পারপাস। আজকে আমরা দেখব বাংলাদেশের বাইরে থেকে কিভাবে ই পাসপোর্টের অ্যাপ্লিকেশন করা যায় এবং হোল প্রসেস কিভাবে ফার্স্ট টু লাস্ট অ্যাপ্লিকেশন প্রসেসটা করতে হয় এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হয়। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনার গুগল সার্চ অপশন থেকে বাংলাদেশ ই পাসপোর্ট অথবা ই পাসপোর্ট পোর্টাল লিখলে ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এই যে ই পাসপোর্ট পোর্টাল, ক্লিক করেন, পোর্টাল ওপেন হবে। এখান থেকে প্রথমে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো এই অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে প্রথমে আপনার একটি ইমেল অ্যাড্রেস এবং একটি ফোন নাম্বার থাকতে হবে। যেই ফোন নাম্বার আপনি সেকেন্ড টাইম আর কোনো অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারবেন না। একটি অ্যাকাউন্টের জন্য একটি ফোন নাম্বার এবং একটি ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে পারবেন। সো প্রথমে অ্যাপ্লাই অনলাইন। সো প্রথমে বলছি আমরা বাংলাদেশের বাইরে থেকে প্রসেসটা দেখব, বাংলাদেশের ভিতরে না। অ্যাপ্লিকেশন প্রসেস সেম, কিছু কিছু জায়গায় একটু ডিফারেন্স আসবে। বাট বাংলাদেশে অনেক হ্যাসেল পোহাতে হয়, এজেন্টের কাছে যাইতে হয়, তা না হলে পাসপোর্ট অ্যাপ্লিকেশন হয় না। সো বাংলাদেশের মানুষ খুব কম নিজেরা অ্যাপ্লিকেশন করে। বাট বাংলাদেশের বাইরে যারা আছি আমরা, আমরা কিন্তু চাইলে নিজে নিজে অ্যাপ্লিকেশনটা করতে পারি। সো আমি আজকে আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো যে কিভাবে একটি নির্ভুল পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে পারেন। সো অ্যাপ্লাই অনলাইনে যাওয়ার পরে আপনি সিলেক্ট করতে হবে যে আপনি কোথা থেকে অ্যাপ্লিকেশন করতেছেন। যদি ভিতরে থেকে করেন তাহলে প্রথমে বাংলাদেশের যারা আছে তারাও সেম এই এই একই পোর্টাল দেখতে পারবে। সেখানে বাংলাদেশের ভিতরে যারা আছে তারা এভাবে স্টার্ট করবে। কিন্তু বাংলাদেশের বাইরে আমরা যারা আছি আমরা দিব নো, আমরা বাইরে থেকে স্টার্ট করতেছি, কোন কান্ট্রি থেকে স্টার্ট করতেছি। সো এক্ষেত্রে এখন ই পাসপোর্টের অ্যাপ্লিকেশন পাঁচটা দেশে হইতেছে যতটুকু আমি জানি। ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, ডেনমার্ক, তারপর কানাডা এবং অস্ট্রেলিয়া। এই পাঁচটা দেশে এখন ই পাসপোর্টের কার্যক্রম চালু আছে। বাকি দেশগুলোতে এখনো হয়তো ওপেন হয় নাই। বাংলাদেশ সরকার কাজ করতেছে আমি যতটুকু জানি যে ই পাসপোর্ট গুলাকে একদম আহ, উম, ইয়ে করার জন্য, যাতে এমআরপি পাসপোর্ট তার বন্ধ করে দিবে। সো আমি এই পাঁচটি দেশের জন্য বলতেছি। তো আমি ইউনাইটেড স্টেটস আছি, সো আমি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সিলেক্ট করব এবং মিশন। সো প্রতিটা দেশে পাসপোর্টের অ্যাপ্লিকেশনের জন্য কয়েকটা মিশন থাকে। মিশনগুলো হইতেছে প্রতিটা কনজুলেট অফিস, হয়তো বা প্রতিটা কনজুলেট অফিসে পাসপোর্টের মিশন নাও থাকতে পারে। সেটা ওই দেশের ওই অঞ্চলের অনুযায়ী ভেরি করবে। সো যে দেশে সিলেক্ট করবেন সেখানে মিশনগুলো অটোমেটিকলি চলে আসবে, সেখান থেকে মিশন সিলেক্ট করতে পারবেন। সো এই ইউনাইটেড স্টেটস থেকে আমরা মিশনগুলো দেখতে পাই যে মায়ামিতে আছে, লস অ্যাঞ্জেলেসে আছে এবং ওয়াশিংটনে আছে। মায়ামিতে ওরা জানুয়ারি 2024 এর শুরুতেই ওরা এই মায়ামির এই প্রসেস ইয়েটা কনজুলেট শুরু করছে ওরা। সো আমরা যারা নিউ ইয়র্কের বন্ধুরা আছেন আপনারা শুরু করবেন নিউ ইয়র্ক থেকে। আর আরেকটা বিষয় জানাই রাখি, নিউ ইয়র্কের আমি এই ভিডিওটি যখন ক্রিয়েট করতেছি তখন অলমোস্ট 26 সেপ্টেম্বর। নিউ ইয়র্কের যে কনজুলেট অফিসের যে অ্যাড্রেস ছিল সেই অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে লং আইল্যান্ড সিটিতে চলে গেছে এবং নতুন অ্যাড্রেসটা আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে নতুন অ্যাড্রেসটা দিয়ে দেব, আপনারা দেখতে পারবেন। এবং নতুন অ্যাড্রেসটা আগামী 1 তারিখ থেকে, অক্টোবরের 1 তারিখ থেকে নতুন অ্যাড্রেস হবে। আগে অ্যাস্টোরিয়াতে যে মিশন ছিল এটা এখন অফিস চেঞ্জ হয়ে চলে গেছে লং আইল্যান্ড সিটিতে। ওকে, চলুন শুরু করি অ্যাপ্লিকেশন প্রসেস। এখন এখানে আসার পরে আপনার একটা ইমেল অ্যাড্রেস, যে সচল ইমেল অ্যাড্রেসের কথা বলছি আমি অলরেডি একটা অ্যাকাউন্ট বানাই ফেলছি। সো আমি শুধুমাত্র প্রসেসটা দেখাবো কিভাবে কি করতে হবে। জাস্ট র্যান্ডম একটা ইমেল অ্যাড্রেস দিবেন। মানে আপনার আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, যে ইমেল অ্যাড্রেস আপনি দিতে চান। আমি এখানে একটা র্যান্ডম ইমেল অ্যাড্রেস দিয়ে দেখাইতেছি যাতে প্রসেসটা আপনি কিভাবে করবেন। কন্টিনিউ দেওয়ার পরে এখানে আসার পরে আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। সেই পাসওয়ার্ডটা হতে হবে 6টা ক্যারেক্টার। হ্যাঁ, তারপরে একটা লোয়ার কেস, আপার কেস থাকতে হবে একটা, তারপরে মিনিমাম একটা আপার কেস থাকতে হবে এবং কিছু ডিজিট থাকতে হবে। তো সেক্ষেত্রে আপনার একটা মিনি ও আপার কেস দিলেন, বাকিগুলো লোয়ার কেস।
হ্যাঁ, তারপরে আপনার একটা ক্যারেক্টার চাইলে ইউজ করতে পারেন, @, এবং যে কোনো কিছু দিয়ে আপনার ইমেল অ্যাড্রেসটা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করলেন। অবশ্যই পাসওয়ার্ড গুলো কিন্তু ম্যাচ করতে হবে। ওকে, তারপরে আপনার যিনি প্রসেস করতে চান ওনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। মনে করেন একজনের নাম দিলেন, ফার্স্ট নেম, লাস্ট নেম। তারপরে এখানে আসার পরে একটা ফোন নাম্বার দিতে হবে, যে এখানে কান্ট্রি কোড দিতে হবে, যে দেশ থেকে আপনি অ্যাপ্লিকেশন স্টার্ট করতেছেন এই দেশ সিলেক্ট করে নিলেন এবং এই দেশের নাম্বারটা দিয়ে দিলেন, একটা নাম্বার জাস্ট। তারপরে আই এম হিউম্যান, এটা ভেরিফিকেশন যে আপনি হিউম্যান কি না। ওকে, সো ক্রিয়েট অ্যাকাউন্ট। তখন দেখবেন একটা ইমেল চলে যাবে, আপনার যে ইমেল অ্যাড্রেস, ইমেল যেটা দিলেন ওই ইমেলে একটা ইমেল চলে যাবে। শুধু ওই ইমেলটা, নো রিপ্লাই থেকে একটা ইমেল আসে, অনেক সময় ওই ইমেলটা জাঙ্কে চলে যায়, লাইক স্পাম ফোল্ডারে কিংবা অন্য কোনো জাঙ্ক ফোল্ডারে চলে যায়। সো ওইগুলো একদম চেক করে নেবেন ভালো করে। যদি না যায় তাহলে আবার রিসেন্ড অপশন আছে, রিসেন্টে ক্লিক করলে আবার ইমেলটা পেয়ে যাবেন। ওই ইমেলে একটা অপশন থাকবে, জাস্ট ক্লিক হিয়ার, অথবা একটা পুরো একটা অ্যাড্রেস দেওয়া থাকবে। ওই অ্যাড্রেসটাতে জাস্ট ক্লিক করবেন এবং যে কোনো একটি ব্রাউজারে ওপেন করে নেবেন, আপনার ফোনে হোক অথবা আপনার ল্যাপটপে হোক। জাস্ট ওই ব্রাউজারের যে লিঙ্কটা, ওই লিঙ্কটা জাস্ট ওপেন করলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনি পুরোপুরি অ্যাপ্লিকেশন করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। সো অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন করার পরে আপনাকে আসতে হবে সাইন ইন অপশনে। সাইন ইন অপশনে আসার পর এখানে আপনার আহ, যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই ইমেল অ্যাড্রেস এবং যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছিল অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময়, সেই পাসওয়ার্ডটা এখানে দিলে লগ ইন করলে সাইন ইন হয়ে যাবে। সো আমার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা ছিল, আমি চলে আসলাম আমার অ্যাকাউন্টে। অ্যাকাউন্ট যখন সাইন ইন করবেন তখন এখানে আপনাদের এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন, যেখানে আপনার পুরো ই পাসপোর্ট পোর্টালের একটা অ্যাকাউন্ট। সো এখান থেকে অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্ট এবং অ্যাকাউন্টস, এখানে এটা এটা অ্যাকাউন্টসের ইনফরমেশন, এটাতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টসে যদি কোনো ইনফরমেশন চেঞ্জ করতে চান, যদি আপনার নেম চেঞ্জ করতে চান এখানে, তাহলে নেম চেঞ্জ করতে পারবেন। নেমটা কিন্তু বাই ডিফল্ট হয়ে যাবে। সো এখান থেকে আপনি চাইলে আপনার নেম নেম চেঞ্জ করে, যদি কোনো ইনফরমেশন চেঞ্জ করতে চান, ফোন নাম্বার চেঞ্জ করে আপনি সেভ চেঞ্জ করতে পারেন এখান থেকে। সো আমরা চলে যাব অ্যাপ্লিকেশনে। এখান থেকে আমরা অ্যাপ্লিকেশনে ফার্স্ট অ্যাপ্লাই ফর নিউ ই পাসপোর্ট, ইয়া। তখন আমরা এখান থেকে পাসপোর্ট টাইপ দিব, অফকোর্স অর্ডিনারি পাসপোর্ট, যারা অফিসিয়াল পাসপোর্ট অ্যাপ্লিকেশন করবে তারা অফিসিয়াল পাসপোর্ট। এখানে আসার পর পার্সোনাল ইনফরমেশন, এখানে যদি আই অ্যাপ্লাই ফর মাইসেলফ হয় সেক্ষেত্রে আপনার অটোমেটিক্যালি অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় যে ফার্স্ট নেম লাস্ট নেম দিলেন সেগুলো চলে আসবে অটোমেটিক্যালি। আর যদি আপনি অ্যাকাউন্ট অন্য কারো হয়, একটা অ্যাকাউন্ট থেকে 6টা অ্যাপ্লিকেশন করা যায়। সো যে ব্যক্তির নামে প্রথমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন সে ব্যক্তির পাসপোর্টের সাথে, যেমন আপনার আম্মু অথবা আপনার আব্বুর পাসপোর্ট অ্যাপ্লিকেশন করবেন, সেক্ষেত্রে সেম একই অ্যাকাউন্ট থেকে করতে পারবেন, কোনো প্রবলেম নাই। কিন্তু সেক্ষেত্রে আই আই অ্যাপ্লাই ফর মাই সেলফ দিলে আপনার নেম অটোমেটিকলি চলে আসবে। কিন্তু আপনি আপনার আপনি ছাড়া অন্য কারো যদি করেন তাহলে সেই ব্যক্তির নাম দিতে হবে এবং সেই ব্যক্তির লাস্ট নেম ফার্স্ট নেম দিতে হবে। তখন আপনি টোটালি ডিফারেন্ট একটা অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো মনে করেন ধরে নিলাম আমি আমার নিজের জন্য অ্যাপ্লিকেশন করতেছি, জেন্ডার সিলেক্ট করলাম, দেন প্রফেশন। এখানে প্রফেশনের একটা ব্যাপার আমি আপনাদেরকে বুঝাই বলি। আমাদের এখানে ইউনাইটেড স্টেটসে অথবা ইউনাইটেড কিংডমে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে যারা স্টুডেন্ট ইয়ে দিয়ে থাকে। সো আপনি যদি প্রফেশন স্টুডেন্ট দেন সেক্ষেত্রে আপনাকে, যদি আপনি যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হন তাহলে আপনার ইউনাইটেড স্টেটসের ক্ষেত্রে আপনাকে অবশ্যই I-20 একটা কপি জমা দিতে হবে এবং আপনার স্কুলের আইডি থাকলে সেটা তো অফকোর্স দিতে হবে। আর যারা এখানে ইমিগ্রেন্ট আসেন, যারা ইমিগ্রেশন আসেন, যারা আপনারা যারা আপনাদের বাচ্চারা যখন আপনাদের বাচ্চাদের যখন পাসপোর্ট রিনিউ করান অথবা আহ, আপনার নতুন পাসপোর্ট বানাতে চান, সেক্ষেত্রে যদি আপনার বাচ্চা স্টুডেন্ট হয় তাহলে স্টুডেন্ট দিতে পারেন।
এবং আপনার বাচ্চার স্কুল থেকে একটা লেটার দিতে হবে যে আপনার বাচ্চা ওই স্কুলে পড়ালেখা করে, অথবা আপনার স্কুলের আইডি যদি থাকে তাহলে সেই আইডির ফটোকপি নিয়ে গেলেই হয়ে যাবে। সেক্ষেত্রে আর এক্সট্রা আর কিছু লাগবে না। সো এখানে স্টুডেন্ট দেওয়ার ক্ষেত্রে একটা বেনিফিট হয়, এ, মূল এই যে আপনি যে অ্যাপ্লিকেশনটা করবেন, ওই অ্যাপ্লিকেশনের পুরো ফিটা অর্ধেক হয়ে যাবে। যারা স্টুডেন্ট আছেন তারা, যারা অ্যাপ্লিকেশনটা করবেন তাদের ফিটা অর্ধেক হয়ে যাবে যদি আপনি স্টুডেন্টের প্রপার ডকুমেন্ট আপনার কাছে থাকে, তাহলে অফকোর্স আপনি প্রফেশন এখানে স্টুডেন্ট দিবেন। সো আমি স্টুডেন্ট না, মনে করেন আমি অন্য একটা প্রফেশন, আমি প্রাইভেট সার্ভিস দিয়ে দিলাম। এবং এখান থেকে অবশ্যই আপনার আপনার নিজস্ব রিলিজন সিলেক্ট করে নেবেন। এই যে একটা নাম্বার, এই নাম্বারটা কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটা অটোমেটিক চলে আসবে যখন আপনি অ্যাপ্লাই ফর মাই সেলফ দিবেন। আর যখন আপনি অ্যাপ্লাই ফর মাই সেলফ দিবেন না, তখন কিন্তু আপনি চাইলে আপনার আব্বুর নাম্বার দিতে চাইলে আপনার আব্বুর যে দেশেই থাকেন, ইউনাইটেড স্টেটস থাকলে ইউনাইটেড স্টেটস এর নাম্বার, ওনার নাম্বার এখানে বসায় দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। বার্থ ডাটা, এখানে অফকোর্স বার্থ ডাটা তো অবশ্যই আমরা যারা এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা পাসপোর্ট বানাই, অবশ্যই আমাদের বার্থ ডাটা তো অফকোর্স বাংলাদেশ। সিলেক্ট বার্থ ডিস্ট্রিক্ট, অফকোর্স যার যার ডিস্ট্রিক্টের নাম এখানে। বার্থ ডিস্ট্রিক্ট কিন্তু পাসপোর্ট আপনার যদি পাসপোর্ট রিনিউ করেন তাহলে আগের পাসপোর্টে দেখতে পাবেন প্লেস অফ বার্থ। আপনার যে বায়োগ্রাফিক পেজ থাকবে পাসপোর্টে, এই পাসপোর্টে প্লেস অফ বার্থে আপনার ডিস্ট্রিক্টের নাম দেওয়া থাকবে। সো সেই ডিস্ট্রিক্টে দিয়ে দিবেন, আমি দিলাম সিলেক্ট। আপনার ডেট অফ বার্থ, আমি একটা র্যান্ডম ইউজ করতেছি, একটা র্যান্ডম ডেট, কারণ আমার আমার অলরেডি পাসপোর্টের মেয়াদ 2028 পর্যন্ত। সো আমার এখন পাসপোর্ট লাগবে না, আমি আপনাদের সুবিধার্থে জাস্ট দেখাইতেছি। আহ, এখান থেকে বাই বার্থ। সো এই প্রসেসটা আমি আর একটু আপনাদেরকে বোঝাই বলি। অনেক আছে এখানে বাই বর্ন সিটিজেন, লাইক যারা বাংলাদেশের বাই বর্ন না, যারা ইউকেতে, অস্ট্রেলিয়াতে বা অন্য অন্য দেশে বাই, আমরা যারা ইউএসএ তে বাই বর্ন যারা সিটিজেন, তাদের সিটিজেনশিপ ইনফরমেশন কিন্তু এখানে ব্যবহৃত হবে না, ওইটা হবে নিউট্রালাইজেশন। ওরা ওরা কিন্তু বাংলাদেশের ডুয়াল সিটিজেনশিপটা নিউট্রালাইজেশনের মাধ্যমে নিয়ে থাকে। সো এটা হচ্ছে আরেকটা প্রসেস। আর যদি এখানে সিটিজেন, যদি এখানে জন্মগ্রহণ করে তাহলে ইউনাইটেড স্টেটস অথবা ইউনাইটেড কিংডম বার্থ প্লেস, যে আপনার যারা ইউএস পাসপোর্ট করে অথবা যারা ইউকে পাসপোর্ট করে, অবশ্যই সে পাসপোর্টের ডাটাতে প্লেস অফ বার্থ দেওয়া থাকবে। প্লেস অফ বার্থ হয়তো বা কোনো সিটির নাম দেওয়া থাকতে পারে, অথবা আহ, কোনো আপনার এরিয়া নাম দিয়ে থাকতে পারে। আপনার ওই পাসপোর্টটা চেক করলে আপনি প্লেস অফ বার্থ পেয়ে যাবেন। আমি বাংলাদেশ দিলাম, সো সেক্ষেত্রে আমাকে আমার ডিস্ট্রিক্টের ইয়ে দিতে হবে। আর বাই বার্থ অফকোর্স আমি বাই বার্থ। ফোন নাম্বার এখানে, সরি, আমি এটা অ্যাপ্লাই ফর মাই সেলফ, সেক্ষেত্রে আমার আর ফোন নাম্বার দিতে হবে না। ওকে। অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা হইতেছে আপনার, যারা আপনারা পাসপোর্ট রিনিউ করাবেন, আপনাদের আগের পাসপোর্টে অফকোর্স পার্মানেন্ট অ্যাড্রেসটা দেওয়া থাকবে। সো আমি এখানে সাজেশন করব আপনাদেরকে যে এটা, যে আপনারা আপনাদের আগের পাসপোর্টে যেরকম পার্মানেন্ট অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটা ইউজ করবেন। তাহলে আপনাদেরকে আর এক্সট্রা কোনো হ্যাসেল পোহাতে হবে না। আপনার যদি অ্যাড্রেস ওই পাসপোর্টের থেকে চেঞ্জ করেন এখানে, তাহলে আপনাকে একটা এক্সট্রা পুলিশ ভেরিফিকেশনের মধ্য দিয়ে যেতে হবে, যেটা আপনার পাসপোর্ট ইস্যু হতে অনেক দেরি করবে। অবশ্য যদি চেঞ্জের মানে আপনার পাসপোর্টের অ্যাড্রেস যদি চেঞ্জ করা একান্ত আবশ্যক হয়, যদি সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করেন, অবশ্যই আপনি এখানে আপনার নতুন অ্যাড্রেসটা দিবেন, নতুন ডিস্ট্রিক্টের নাম দিবেন, নতুন গ্রাম এবং আপনার পোস্ট অফিস ওগুলা দিবেন অবশ্যই। তো সেক্ষেত্রে আপনি যদি চেঞ্জ করেন তাহলে পুলিশ এসবি ভেরিফিকেশন, একটা আলাদা একটা ভেরিফিকেশন হবে আপনার অ্যাড্রেসটা ওইখানে, যেভাবে পুলিশ এসে যায় আপনাকে চেক করবে যে আপনি ওই অ্যাড্রেসের নাগরিক কিনা। ওকে, সো আমরা মনে করেন আমাদের কারেন্ট পাসপোর্টের অ্যাড্রেসটাই দেখবো। র্যান্ডম একটা ইয়ে ইউজ করলাম। মনে করেন গ্রামের নাম এসডিএফজি, যদি রোড ব্লক সেক্টর কিছু তাকে অপশনাল দিতে পারেন। পোস্ট অফিস র্যান্ডম একটা ইউজ করলাম। পুলিশ স্টেশন,
র্যান্ডম একটা ইউজ করলাম। তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস, অবশ্যই আপনি যে দেশে আছেন ওই দেশের প্রেজেন্ট অ্যাড্রেস ইউজ করবেন। লাইক এসডিএফ, সিটি, যে কোনো একটা, যে স্টেট অথবা রিজিয়নে আছেন এই রিজিয়ন, একটা জিপ কোড। অবশ্যই আমি এখানে র্যান্ডম গুলো ইউজ করতেছি, আপনার যেগুলো প্রেজেন্ট অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসগুলো ইউজ করবেন। এবং বাংলাদেশ মিশন, আমি এর আগেও বলেছি, বাংলাদেশ যে মিশনে আপনি অ্যাপ্লিকেশন করতে চান সেই মিশনটাই সিলেক্ট করতে হবে। আমি নিউ ইয়র্কে অ্যাপ্লিকেশন করতেছি, সো নিউ ইয়র্ক সিলেক্ট করতেছি, সেভ এন্ড কন্টিনিউ। এবার আসেন, এবার আপনার আইডি ডকুমেন্টস, এখানে একটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকে বাইরে আসি, অনেক অনেক আমি এভরিডে দু একটা অ্যাপ্লিকেশন আমার কাছে আসে। সো আমি দেখছি অনেকের সেই পুরনো পাসপোর্ট, হাতে লেখা পাসপোর্ট আছে, কিন্তু এখন নতুন পাসপোর্ট করতে চাইতেছে। সো যদি আপনার পাসপোর্টটা যদি পুরনো হয়, হাতে পাসপোর্ট হয়, মেশিন রিডেবল না হয়, ই পাসপোর্ট না হয়, তাহলে অফকোর্স দিতে হবে আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট অর হ্যান্ড রিটেন পাসপোর্ট। আর যদি পাসপোর্ট না থাকে, এমন কেউ যদি আমি এখনো পাই নাই, হয়তো অনেকে আছে বাংলাদেশে অনেক আগে বাইরে আসছে আর দেশে যাওয়া হয় নাই বা ইলিগেল ছিল, এগুলা ডিফারেন্ট কেসে এগুলা হয়ে থাকে। সো জাস্ট আমি রিমাইন্ড দিয়ে দিলাম আর কি, জাস্ট। আর হাতের লেখা পাসপোর্ট হলে অবশ্যই হ্যান্ড রিটেন পাসপোর্ট দিতে হবে। আর যদি কেউ ই পাসপোর্ট যদি থাকে, আম, ই পাসপোর্ট তো 10 বছর মেয়াদ থাকে, তো এখন এক্সপায়ার হওয়ার কথা না। যদি লস্ট হয় তাহলে তো ওটা ডিফারেন্ট ব্যাপার। আপনার আগেরটা যদি লস্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার ই পাসপোর্ট থাকলে ই পাসপোর্ট দিবেন। আর যদি মেশিন রিডেবল পাসপোর্ট যদি আপনার থাকে আগেরটা, তাহলে মেশিন রিডেবল পাসপোর্ট দিবেন। আপনার যে পাসপোর্টটা এখন অন হোল্ডে আছে আপনার কাছে সেটা দিবেন আর কি এখানে। আর যারা বাই বর্ন, যারা এখানে, যাদের কোনো বাংলাদেশের প্রিভিয়াস কোনো পাসপোর্ট নাই, অফকোর্স এখানে দিতে হবে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, তারা নতুন পাসপোর্ট করতেছে। এটা ডিফারেন্ট ডিফারেন্ট একটা ব্যাপার। সো মেশিন রিডেবল পাসপোর্ট যখন আপনি এখানে ক্লিক করবেন, তারপর এখানে সিলেক্ট রিজনে আসার পর আপনি কয়েকটা রিজন এখানে পাবেন। কনভার্সন টু ই পাসপোর্ট, লাইক আপনার মেশিন রিডেবল পাসপোর্টের মেয়াদ আপনি দেখতেছেন 2027-এ শেষ হবে। তো সেক্ষেত্রেও আপনি ই পাসপোর্টের অ্যাপ্লিকেশন করতে পারেন, কোনো সমস্যা নাই। সেটা হবে আপনার কনভার্সন, আপনি কনভার্ট করে ই পাসপোর্ট নিতে চাইতেছেন। ই পাসপোর্টের মেয়াদ আপনার 10 ইয়ার পাইতেছেন, এর একটা বেনিফিট। তারপরে আরো 17টি, আমার জানা মতো হয়তো আরো বেশি হতে পারে, সিকিউরিটি আরো অনেক বেশি, প্লাস ই গেট ইউজ করতে পারেন আপনি। যে যে এয়ারপোর্ট ই গেট সাপোর্ট করে, আপনি ই পাসপোর্ট ইউজ করলে ই গেট ইউজ করতে পারেন। সেটা নিয়ে আমি অন্য একদিন আমি ট্রাই করব, যে ই পাসপোর্টের সুবিধাগুলো নিয়ে আমি আলোচনা করব। তারপরে এক্সপায়ার্ড হয়ে গেলে এক্সপায়ার্ড, লস্ট অ্যান্ড স্টলেন হলে লস্ট অ্যান্ড স্টলেন, ডাটা চেঞ্জ হলে ডাটা চেঞ্জ। সো আমি লস্ট অ্যান্ড স্টলেন, ডাটা চেঞ্জ এবং এই যে এই দুইটা ব্যাপারে আমি আরেকটা সম্পূর্ণ আলাদা ভিডিওতে আমি এই দুইটা ব্যাপার বুঝিয়ে বলবো, কিভাবে লস্ট এবং ডাটা চেঞ্জের অ্যাপ্লিকেশন করতে হয়। আপনারা ডেসক্রিপশন বক্স থেকে লিংক পেয়ে যাবেন এবং চাইলে ওই ভিডিওতে দেখে নিতে পারেন, আপনাদের ইনফরমেশন কাজে লাগবে। তো আমি যদি এখন বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, সেটা রিনিউয়াল এক্সপায়ার্ড হয়ে যায়, সো সেক্ষেত্রে এক্সপায়ার্ড। এই পাসপোর্টের ক্ষেত্রেও একই জিনিস। এই পাসপোর্টের ক্ষেত্রে শুধু ওই কনভার্সন টু ই পাসপোর্ট ওই অপশনটা থাকবে না, বাকি সব সেমই থাকবে, এক্সপায়ার্ড। সো আমি দিলাম আমারটা মেশিন রিডেবল পাসপোর্ট। মেশিন রিডেবল পাসপোর্টের নাম্বার যেটা আপনার থাকবে, আমি এখানে র্যান্ডম নাম্বার দিতেছি। সো আপনার একটা নাম্বার দিবেন এবং ডেট অফ ইস্যু, আগের পাসপোর্টের যে ডেট অফ ইস্যু আপনার যেটা আছে ওটা দিবেন। ডেট অফ এক্সপাইরেশন, আপনি পাসপোর্ট ভালো করে চেক করে নেবেন কোন আপনার পাসপোর্টের এক্সপাইরেশন ডেটটা কবে, চেক করে নেবেন। ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ, লাইক অনেকে আছে ডুয়াল সিটিজেনশিপ। সো সেক্ষেত্রে আলাদা আরেকটা, যারা ইউএস সিটিজেন, ইউএস এর পাসপোর্ট থাকতে পারে, যারা ইউকে সিটিজেন, ইউকে পাসপোর্ট থাকতে পারে, তারা অবশ্যই আপনাদের পাসপোর্টের ইনফরমেশন লুকাবেন না, কারণ আপনি যখন ডুয়াল সিটিজেনশিপ নেন তখন অবশ্যই সেটা না লুকানোটাই বেটার। সো আই ডোন্ট হ্যাভ এনি আদার পাসপোর্ট, সো এনি আদার পাসপোর্ট। এখন আইডেন্টিফিকেশন ইনফরমেশনে এখানে আপনাকে অবশ্যই অবশ্যই যে কোনো একটি ইউজ করতে হবে, আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট। যাদের দুটি আছে অফকোর্স দুটি ইউজ করতে পারেন, যদি কোনো প্রবলেম না থাকে ওই ইয়েগুলাতে। কারণ ই পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট এবং ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, বাংলাদেশের যে জাতীয় পরিচয়পত্র, ভোটার আইডি কার্ড যেটাকে বলা হয়, ওইটা, বার্থ সার্টিফিকেট এবং ই পাসপোর্ট, এই তিনটা সার্ভার কিন্তু
বাংলাদেশ সরকার খুবই সুন্দরভাবে এই ৩টা সার্ভারকে একত্রিত করতেছে। সো এই ৩টা সার্ভারে যদি আপনার ইনফরমেশন ডিফারেন্ট হয় তাহলে আপনার পাসপোর্ট ইস্যু হবে না। সো সেক্ষেত্রে খুবই কেয়ারফুলি আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম, আপনার মায়ের নাম, বাবার নাম এগুলো ভালো করে চেক করে নিতে হবে। যদি পাসপোর্টের সাথে ওই আইডি কার্ডের নাম, বার্থ সার্টিফিকেটের নাম সব সেম থাকে তাহলে আপনি ওই ইনফরমেশন গুলার জন্য এখানে আইডি কার্ডের নাম্বার ইউজ করতে পারেন, বার্থ সার্টিফিকেটের নাম্বার ইউজ করতে পারেন। অবশ্যই অবশ্যই আপনাকে একটা যে কোনো একটা ইউজ করতেই হবে। সো বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে যদি আপনার বার্থ সার্টিফিকেট, অনেকের বার্থ সার্টিফিকেট আবার এখানে আমি দেখি যে অনেক কেস আসে, বার্থ সার্টিফিকেট আছে কিন্তু এই 2007 সালের, কিন্তু এটা আর বাংলাদেশে যাওয়া হয় নাই, অথবা বাংলাদেশে ইউনিয়ন অফিস অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশনে ওইটা আপডেট করা হয় নাই, যেটা অনলাইনে নাই। সো আপনার বার্থ সার্টিফিকেট অনলাইনে আছে কিনা সেটা চেক করার জন্য আরেকটা ওয়েবসাইট আছে। সো সেটার জন্য আমি বার্থ সার্টিফিকেট ই ভেরিফিকেশন, যেটা ওইটা আমি আলাদা একটা ভিডিওতে ডিটেলস অ্যাপ্লিকেশন করছি, চাইলে আমি ডিসক্রিপশন বক্সে আমার আহ, ই বার্থ সার্টিফিকেট ই ভেরিফিকেশনের লিঙ্কটা আমি দিয়ে দেবো এখানে, আপনারা এখানে চাইলে দেখে নিতে পারেন। সো চলেন, বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম এন্ড দেন সেভ এন্ড কন্টিনিউ। এরপরে আসলেন আপনার ফাদার নেম, মাই ফাদার, আমি র্যান্ডমলি দিতেছি, আপনারা আপনাদের আব্বুর নাম এখানে লিখবেন। তারপরে এখান থেকে আব্বুর বিজনেস হলে বিজনেস প্রফেশন, অথবা ফার্মার হলে ফার্মার, আমি তো আমরা বেশিরভাগই তো ফার্মার ইউজ করি। সো ন্যাশনালিটি অবশ্যই, যদি আপনার আব্বু আমেরিকান হন তাহলে আমেরিকান, ইউকে ব্রিটিশ সিটিজেন হলে ব্রিটিশ, তারপরে আমেরিকান হলে আমেরিকান। অবশ্যই এটা আপনার ভেরি করবে আপনার আব্বুর ন্যাশনালিটির উপরে। তারপরে এখানে সিলেক্ট এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট। তো এই অপশনটা শুধুমাত্র আহ, আপনার যদি আপনার আব্বু অথবা আম্মুর যদি নামের কোনো চেঞ্জ হয় কিংবা যদি ডাটা চেঞ্জের কোনো অপশন থাকে, তাইলে আপনি এই অপশনটা ইউজ করতে পারেন। এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট, আপনার আব্বু অথবা আম্মুর এনআইডি অথবা বার্থ সার্টিফিকেটের ইনফরমেশন এখানে দিতেই হবে। এটা কিন্তু অপশনাল। যারা রিনিউ করবে তাদের ক্ষেত্রে আমি বলবো এই অপশনটা এড়িয়ে যাওয়াই ভালো, এটা দেওয়ার কোনো দরকার নাই। সো তারপরে হইতেছে মায়ের নাম, তারপরে মায়ের প্রফেশন। বাংলাদেশের বেশিরভাগ মায়েরাই হাউস ওয়াইফ থাকে। এখন অবশ্য অনেকটা চেঞ্জ হয়েছে, নিউ জেনারেশন আসতেছে। সো এখানে ন্যাশনালিটি, বাংলাদেশি হলে বাংলাদেশি, আমেরিকান হলে আমেরিকান। অফকোর্স মায়ের ন্যাশনালিটি দিতে হবে, সেম একই জিনিস। যদি মায়ের নামে কোনো চেঞ্জ থাকে, অথবা আপনি যদি, এটা একটা অপশনাল সাবজেক্ট, আপনি চাইলে আপনার মায়ের বার্থ সার্টিফিকেট, এনআইডি এগুলো আপনার ডাটাতে এন্ট্রি করা হয়ে যাবে, আপনি চাইলে দিয়ে রাখতে পারেন, এটা ডিফারেন্ট ব্যাপার। আর লিগ্যাল গার্ডিয়ানের ইনফরমেশন, এটা যখন আপনি 18 বছরের নিচের কোনো লাইক যারা এখনো মাইনর, তাদের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটাতে অটোমেটিক ক্লিক মার্ক কিন্তু উঠে যাবে। এখানে কিন্তু অটোমেটিক হয়ে গেছে, কারণ আপনার ডেট অফ বার্থটা 18 ইয়ার্স এর উপরে, জন্য অটোমেটিক এটা চলে আসছে, কারণ লিগ্যাল গার্ডিয়ান ইনফরমেশন দরকার নাই। কিন্তু যারা 18 বছরের নিচে, তাদের লিগ্যাল গার্ডিয়ান ইনফরমেশন লাগবে, সেক্ষেত্রে গার্ডিয়ানের ইনফরমেশন এখানে দেওয়া যেতে পারে। সেভ এন্ড কন্টিনিউ। সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাস। সো এখানে সিঙ্গেল হলে সিঙ্গেল, ম্যারিড হলে ম্যারিড, ম্যারিড হলে স্পাউসের নাম, আর সিঙ্গেল হলে তো সিঙ্গেল, আমি সিঙ্গেল দিয়ে দেখাতেছি। ওকে, ইমার্জেন্সি কন্ট্যাক্টে অনেক প্রথমেই আপনাকে রিলেশনশিপটা সিলেক্ট করতে হবে, কোন রিলেশনশিপ আপনার, কারে আপনি আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট দিতে চান। সো ইমার্জেন্সি কন্ট্যাক্টের ক্ষেত্রে আমি আপনাদেরকে যারা বাইরে আছেন আমি সাজেস্ট করব, আপনি অবশ্যই অবশ্যই আপনি যেখানে আছেন অবশ্যই সেখানে পরিচিত কেউ একজনকে, ফ্রেন্ড, কাজিন অথবা আঙ্কেল, ব্রাদার ইন ল, যে কোনো একজনকে দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে হবে কি, কারণ একমাত্র ইমার্জেন্সি কন্ট্যাক্টটা কিন্তু পাসপোর্টে দেয়া থাকে, একমাত্র ফোন নাম্বার যেটা পাসপোর্টে প্রিন্টেড হয় সেটা হইতেছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট। সো সেক্ষেত্রে আপনি করতে পারেন আপনার কাজিন অথবা বাই কারো ইয়ে দিয়ে আপনার আপনার নাম্বারটা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে হবে কি, পাসপোর্টটা যদি কোথাও রাস্তায় পড়ে যায়, সেটা হয়তো কোনো কেউ পাইলে আপনাকে পুলিশ স্টেশনে অথবা আহ, সে সরাসরি যোগাযোগ করতে পারে। তো সেটা ডিপেন্ড করবে, যে পাবে হয়তো সে ফোন নাম্বার চেক করবে, যদি ফোন নাম্বারটা পায় তাহলে আপনার সাথে যোগাযোগ করলো, আপনি আপনারটা পেয়ে গেলেন। So আমি আমি সাজেস্ট করি যে কোনো ব্রাদার, ফ্রেন্ড, যে কেউ একজনকে দিয়ে
তারপরে এখানে আপনার নামটা ওনার নামটা দিয়ে দিলেন আর অ্যাড্রেসটা দিয়ে দিলেন, আপনার অ্যাড্রেসও দিয়ে দিতে পারেন। আর এখানে ইমেল অ্যাড্রেস অপশনাল দেওয়া লাগবে না, শুধু ফোন নাম্বারটা আপনি চাইলে আপনার নিজস্ব ফোন নাম্বার ওটা দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে ওই যে নাম্বারটা প্রিন্ট হবে সেটা আপনার নাম্বার প্রিন্ট হয়ে গেল, সেক্ষেত্রে আর অন্য কোনো প্রবলেম হবে না। আর অনেকে আপনার স্পাউস দিতে পারেন, ফাদার দিতে পারেন, মাদার দিতে পারেন, লাইক আপনার সন, আপনার ছেলের ইয়ে দিতে পারেন। সো যদি আপনি স্পাউস দেন অটোমেটিক্যালি দেখবেন, আপনি যদি ম্যারিড হন আর যদি স্পাউস ইনফরমেশনে যদি আপনি মেরিড দিয়ে থাকেন, তাইলে কিন্তু ওখানে আপনি স্পাউস দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার স্পাউসের নাম চলে আসবে অটোমেটিক্যালি এখানে। লাইক আপনার ফাদার নাম, আপনার ফাদার দিলেন, ফাদার দিলে দেখেন অটোমেটিক্যালি আপনার ফাদারের নেম এখানে চলে আসবে। এটা কিন্তু এডিট করতে পারবেন না, এখানে যে আপনার প্যারেন্টাল ইনফরমেশনে যে ফাদারের নাম দিলেন এই ফাদারের নামটাই কিন্তু এখানে আসবে। সো এখানে স্পাউস দিলেও এরকমই আসবে। সো আপনার ফাদার যদি দেন তাহলে কিন্তু ফাদারের অ্যাড্রেসটা দিতে হবে, উনি কোন কান্ট্রিতে আছে। দ্যাটস ইট, জাস্ট ইমার্জেন্সির জন্য। সো আমি সাজেস্ট করি যারা বাইরে আছেন আপনারা আপনাদের আশেপাশে কেউ কেউ একজনকে ইমার্জেন্সি কন্টাক্টে শেয়ার করে নেন। ওকে, সো এখানে অ্যাড্রেস দিতে হবে না, দিলে তো আগে যাবে না। সো আমি র্যান্ডম একটা অ্যাড্রেস দিয়ে দিতেছি। সেভ এন্ড কন্টিনিউ। ওয়েবসাইট একটু স্লো, মাঝে মাঝে একটু স্লো হয়ে যায়। ওকে, সো এরপরে আসলো পাসপোর্টের অপশন। কি ধরনের পাসপোর্ট চাচ্ছেন? ইউএসএ তে শুধু 48 পেজের অপশন অ্যাভেলেবল আছে। সো ভ্যালিডিটি 10 ইয়ার্স এর অবশ্যই। সো এক্ষেত্রে আপনার মাত্র $25 বেশি আছে। 5 ইয়ার্স এর নিলে $100 অ্যান্ড 10 ইয়ার্স এর নিলে $25। আমি জানি অবশ্যই সবাই 10 ইয়ার্স এর চাইবে, সো 10 ইয়ার্স। সেভ এন্ড কন্টিনিউ। তারপরে আসবে ডেলিভারি অপশন এন্ড অ্যাপয়েন্টমেন্টস। এখানে আপনার দুইটা অপশন আছে, একটা হইতেছে রেগুলার আর একটা হইতেছে এক্সপ্রেস। যাদের খুবই দ্রুত দরকার, খুবই ইমার্জেন্সি পাসপোর্ট দরকার, তারা অবশ্যই এক্সপ্রেস ডেলিভারি দিবেন, এবং যাদের পাসপোর্ট আসার তো তাড়াহুড়ো নেই, রেগুলার দিতে পারেন। ওয়েবসাইটের থ্রু আমরা যতটুকু জানি যে ওরা বলে 15 ওয়ার্কিং ডেজ রেগুলার সার্ভিসে এবং এক্সপ্রেস ডেলিভারি 7 ডেজ। বাট আমি যতটুকু দেখেছি যে যারা এক্সপ্রেস ডেলিভারিতে দেয় তাদের অনেক সময় 7 দিনে হয় না, 9 থেকে 15 দিন লাগে মেইল পাইতে যে আপনার পাসপোর্ট রেডি হয়ে গেছে। আর রেগুলার ক্ষেত্রে 20 থেকে 30 দিন, 1 মাস সময় লাগে এটা আসতে। তো এটা স্বাভাবিক। আর এক্সপ্রেস আর রেগুলারের ক্ষেত্রে আরেকটা ব্যাপার হইতেছে এই নিউ ইয়র্কের জন্য আমি যে ব্যাপারটা দেখছি যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাইতেও একটা ডিফারেন্ট ইয়া ক্রাইটেরিয়া থাকে। সো এক্সপ্রেস যদি নেন তাহলে $50 বাড়তি আসবে, এখানে আরো $50 বাড়তি আসবে। আর যদি রেগুলার নেন তাহলে এটা 125ই থাকবে। সো এখানে এই 125 থাকবে না, আপনাদের মানি অর্ডার করতে হবে। কিন্তু এখনো কিন্তু আহ, আম, এই পেমেন্ট অপশনটা কিন্তু অনলাইন এখনো হয় নাই, আপনাকে অবশ্যই মানি অর্ডার করতে হবে। ইউএস এর কথা বলতেছি, আমি যতটুকু ইউএস এরটা জানি যেটা মানি অর্ডারই করতে হয়। বাকি দেশগুলোটা আমি প্রপার জানি না, হয়তো আপনি আপনার নিজস্ব আপনার কনজুলেটে ফোন দিয়ে জেনে নিতে পারেন যে ওটা যদি অনলাইন হয় তাহলে অবশ্যই আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে দিতে হবে, আপনার আদার কোনো ওয়েবসাইটে থাকবে না। আমি অপশনটা আপনাকে দেখা দিতেছি। আর যদি আপনার অনলাইন না থাকে তাহলে অবশ্যই মানি অর্ডার নিতে হবে, এবং সেক্ষেত্রে আপনার আপনার দেশ আর আপনার যে কনজুলেটে আপনি দিবেন ওই কনজুলেটেরই ওই দেশেরই নিয়ম অনুযায়ী আপনাকে এক্সট্রা এক্সট্রা ট্যাক্স দিতে হবে, যেটা আপনার নিউ ইয়র্কে আরো $12, $12.5 আপনাকে অ্যাড করতে হবে, $12.50 এর মতো অ্যাড হবে। সো যদি রেগুলার দেন তাহলে $137.50 আছে, আর যদি এক্সপ্রেস ডেলিভারিতে দেন তাহলে আরো $12, লাইক আপনার $187.50 এর মতো আসে। সো এক্সপ্রেস ডেলিভারি দিলে দেখেন এখানে অটোমেটিকলি কিন্তু আপনার এখানে আমরা সেপ্টেম্বরে দেখতে পাইতেছি যে আমাদের দুইটা ডেট অ্যাভেলেবল আছে। আর যদি রেগুলার দেন তাহলে রেগুলারের ডেটগুলো কিন্তু
স্লটগুলো কিন্তু বুকড হয়ে যায় খুব আর্লি। তো দেখাইতেছে এখানে, বাট এখানে কিন্তু নাই, আমি ক্লিক করলে পাবো না অবশ্যই। নাই, এগুলা ওয়েবসাইটে অনেক সময় কিন্তু একটু গ্লিচ হয়, বেশি সবসময় না, মাঝে মাঝে ওয়েবসাইট একটু, বাংলাদেশের ওয়েবসাইট তো একটু মাঝে মাঝে প্রবলেম করে। বাই দ্য ওয়ে অনেক আগে থেকে অনেক ভালো হয়েছে এখন। সো দেখতে পাচ্ছেন, যদি রেগুলার ডেলিভারি দিই তাহলে আমি কিন্তু কোনো ডেট নাই, কিন্তু কোনো ডেট নাই। আর আমাকে অক্টোবরে যাইতে হবে কিন্তু। সো সেপ্টেম্বরে কোনো ডেট নাই রেগুলার ডেলিভারির জন্য। আর এক্সপ্রেস ডেলিভারি নিতে চাইলে আমি কিন্তু এখানে ডেট পাবো, যেটাই নেন আপনি, এক্সপ্রেস অথবা রেগুলার, আপনি যে কোনো একটা সিলেক্ট করলেন এবং আপনাকে একটা ডেট সিলেক্ট করতে হবে। এখানে ডেট সিলেক্ট করার পর, এখানে একটা ডেট সিলেক্ট করার পর স্লট আসবে। আপনাকে একটা, আপনার যেদিন আপনার বন্ধ থাকবে, অবশ্যই আমরা বাইরে সবাই বিজি থাকি, আমাদের বন্ধের দিন দেখে একটা টাইম টাইম মেনটেন করে। আগে কিন্তু এটা একটা আহ, বাইরে আমাদের কিন্তু টাইম মেনটেন করা অনেক উম, বিরাট ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সো এখান থেকে টাইম মেনটেন করে আপনার যে টাইমে আপনি নিতে চান ওই টাইমটা সিলেক্ট করে অবশ্যই সেভ এন্ড কন্টিনিউ দিলে আপনার একটা পুরো প্রিভিউ পেয়ে যাবেন যে আপনার অ্যাপ্লিকেশনে আপনি কি কি ডাটা ইনপুট করেছেন। সো এখানে পুরো 15 মিনিট সময় পাবেন আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করার জন্য। এক্ষেত্রে আপনি যদি কিছু এডিট করতে চান, এখানে এডিট অপশন আছে, এডিটে গেলে আপনি এগুলো যায় আপনি আবার যেই অপশনটাতে আপনি এডিট করেন পার্সোনাল ইনফরমেশন, এখানে কিন্তু কয়েকটা ধাপে কিন্তু দেওয়া আছে। পার্সোনাল ইনফরমেশনের পরে অ্যাড্রেস দেওয়া আছে, তারপরে আইডি ডকুমেন্টস দেওয়া আছে। প্রতিটা সেকশনে কিন্তু আপনি চাইলে এডিট করে নিতে পারেন, কিন্তু এটা ওই 15 মিনিটের ভিতরে করতে হবে। আদারওয়াইজ এটা আপনার যে ডেটটা নিলেন, এই ডেটটা আর এই টাইম স্লটটা আপনার জন্য ক্যান্সেল হয়ে যাবে। এই 15 মিনিটের জন্য আপনি আপনাকে এই ডেট আর এই টাইম স্লটটা আপনাকে দেওয়া হবে। এর ভিতরে আপনার এগুলো ভালো করে চেক করে, যদি এডিটের দরকার হয় এডিট করে আপনি পুরোপুরি একদম নিচে যাওয়ার পরে এখানে অবশ্যই ডিক্লারেশন আপনি ক্লিক করে ডিক্লারেশন অফ কনসেন্ট, তারপরে আপনি কনফার্ম টু প্রসিড টু পেমেন্ট। আমি এখানে সামনে যাইতেছি যে কনফার্ম টু প্রসিড টু পেমেন্ট, যেহেতু এখানে কোনো ইয়া নাই, আপনার পেমেন্টের কোনো অনলাইন কোনো অপশন এখানে অ্যাভেলেবল নাই, যে দেখেন দেয়া আছে অনলাইন পেমেন্ট অপশন ইজ নট অ্যাভেলেবল অন দিস মিশন। যদি কোনো মিশনে অনলাইন পেমেন্টের ব্যবস্থা থাকে তাহলে আপনি ওটা অটোমেটিক্যালি পেয়ে যাবেন, আপনি আপনার কার্ড দিয়ে এখান থেকে পে করতে পারবেন। আমি যতটুকু জানি এখনো পর্যন্ত এগুলো অ্যাভেলেবল হয় নাই, সো আমাদেরকে নিয়ে নিতে হবে, ওই মানি অর্ডার নিতে হবে। তারপরে আপনি এখানে কন্টিনিউ ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিটেড হয়ে যাবে। অ্যাপয়েন্টমেন্টটা অলরেডি স্কেজুল করা। এখন আপনাকে যেটা নিতে হবে, সেখানে আপনার অটোমেটিক্যালি আপনার যে মেইল দেয়া আছে, যে ইমেইল আপনি দিচ্ছেন ওই ইমেইলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা অটোমেটিক্যালি চলে যাবে এবং সেখান থেকে আপনি এটা প্রিন্ট করে নিয়ে নিতে পারেন। তার সাথে সাথে আপনাকে আরেকটা জিনিস নিতে হবে, সেটা হইতেছে এই সামারিটা নিতে হবে প্রিন্ট করে। এই যে প্রিন্ট সামারিতে ক্লিক করলে আপনি একটি পুরো সামারি পেয়ে যাবেন। এই যে বারকোডটা, এই বারকোডটা সহ এই পেজটা কিন্তু আপনার আহ, প্রয়োজন হবে অ্যাপ্লিকেশন আপনার প্রসেসের জন্য। আপনি যখন কনসুলেট অফিসে যাবেন এই পেজটা কিন্তু লাগবে। সো মনে করে এই পেজটা প্রিন্ট করে নিয়ে নেবেন এবং সাথে সাথে আপনি চাইলে এই যে এখান থেকে চাইলে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করতে পারেন এবং অ্যাপ্লিকেশন ফর্ম আপনার ইমেইলেও ওরা পাঠিয়ে দেবে। সো আপনার এই অ্যাপ্লিকেশন ফর্মটা 3 পেজের একটা অ্যাপ্লিকেশন ফর্ম এবং খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে এই বারকোডটা যাতে অ্যাভেলেবল থাকে, বারকোডটা যাতে ক্লিয়ার ভাবে প্রিন্ট করা হয় এবং এই 3টা পেজ প্রিন্ট করে সাথে নিয়ে চলে যেতে হবে এবং এখানে একটা সিগনেচার করতে হবে, যেটা বাস আপনার এগুলা কমপ্লিট করলে আপনার অ্যাপ্লিকেশন ডান। আর বাকি প্রসেসটা আপনার অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করবে। যদি অ্যাপ্লিকেশনে কোনো প্রবলেম না থাকে তাহলে নির্ধারিত সময় আপনি আপনার পাসপোর্টটি পেয়ে যাবেন। আশা করি আমি পুরো ব্যাপারটা আপনাদেরকে বোঝাইতে পারছি। আহ, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনাদের যদি নতুন করে কোনো কিছু জানার থাকে অথবা কোনো কিছু না বুঝেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। আমি অবশ্যই আমার আহ, ক্ষুদ্র জ্ঞান থেকে চেষ্টা করব আপনাদেরকে পুরো বিষয়টা আহ, বুঝিয়ে দেওয়ার, এবং যদি কোনো কিছু আমার না জানা থাকে তাহলে আমি এটা আপনাদেরকে জেনে আমি ভালো করে আপনাদেরকে আরো বুঝিয়ে দিতে পারবো। আর আমি আহ, ধন্যবাদ সবাইকে এতক্ষণ উম, লম্বা সময় নিয়ে, ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, লম্বা সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য।
ধন্যবাদ এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। যদি আপনার কোনো ফ্রেন্ড, আপনার কোনো কাজিন অথবা আপনার কোনো আত্মীয়স্বজন যদি অ্যাপ্লিকেশন প্রসেসে কোনো কোয়েকশন কিছু আপনাকে করে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি দেখে আপনি আপনার কাজিনকে এবং আপনার ফ্রেন্ডদেরকে হেল্প করবেন ওদের পাসপোর্ট রিনিউ অথবা পাসপোর্ট অ্যাপ্লিকেশন ফিল আউট করার জন্য। অবশ্যই ডাটাগুলো ভালোভাবে চেক করে নিতে হবে এবং দেন অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। আর সর্বশেষ একটি কথা, অ্যাপ্লিকেশনটা যখন আপনি সাবমিট করে দেবেন, যখন আপনার সাবমিটেড হয়ে যাবে, তখন আপনি এই অ্যাপ্লিকেশনটা আর কিন্তু এটা এডিট করতে পারবেন না এখানে। কোনো অবস্থাতেই আর এটা আপনি এডিট করতে পারবেন না। এটা আপনার আউট অফ কন্ট্রোলে চলে যাবে। যদি কোনো মেজর প্রবলেম হয়, তাহলে আপনাকে কনস্যুলেট অফিসে যাইতে হবে। যাওয়ার পরে ওখানে একটা অ্যাপ্লিকেশন করতে হবে এটা ক্যান্সেল করার জন্য, এবং ওরা ক্যান্সেল করার পরে আপনি নতুন অ্যাপ্লিকেশন করতে পারবেন। আদারওয়াইজ আপনি নতুন কোনো অ্যাপ্লিকেশন করতে পারবেন না। যখনই আপনি নতুন অ্যাপ্লিকেশনে যাবেন আর যখন আপনার বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি কার্ড দিবেন, তখনই দেখাবে যে এই বার্থ সার্টিফিকেট এবং এনআইডি কার্ডের সাথে একটা অ্যাপ্লিকেশন অলরেডি সাবমিটেড আছে, সুতরাং আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে আপনার মাথায় রাখতে হবে। যখন একটা অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়ে যাবে, তখন এই অ্যাপ্লিকেশন এক্সপায়ার হওয়ার আগ পর্যন্ত আর আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আর এই অ্যাপ্লিকেশনটা এক্সপায়ার্ডের সময়টা সম্ভবত 6 মাস। 6 মাস পরে অ্যাপ্লিকেশনটা যদি আপনি সাবমিট কনসুলেট অফিসে যদি ফিঙ্গারপ্রিন্ট না দেন, ছবি না তোলেন, তাইলে আর আপনার এটা অটোমেটিক্যালি ডাটাবেস থেকে ডিলিট হয়ে যাবে। তখন আপনি নতুন অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর ই পাসপোর্টের ক্ষেত্রে আপনাকে কোনো ছবি নিয়ে যাইতে হবে না। আপনি ওইখানে ছবি উঠাবে ওরা, আপনার জন্য কোনো ছবি লাগবে না। আর ইউএস পাস আই মিন ই পাসপোর্ট কালেকশনের ক্ষেত্রেও আপনাকে ফিঙ্গার